আজকে আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি শুরু করব। তো এই জিনিসটা আসলে রিয়েল লাইফে অ্যাপ্লাই করার জিনিস। অর্থাৎ রিয়েল লাইফে অ্যাপ্লাই করার জিনিস কেন বলতেছি, আপনাদের বায়োকেমিস্ট্রির এই একটা চ্যাপ্টার আছে যে এই চ্যাপ্টারের মোটামুটি সব কিছুই আপনাদের ফিফথ ইয়ারে এসে লাগবে, ফোর্থ ইয়ারে খুব কম লাগবে, থার্ড ইয়ারে লাগবেই না বলা যায়। কিন্তু যারা মনে করেন ক্যারিয়ার করতে চান আফটার এমবিবিএস, যে না আমি যে কোনো একটা লাইনে যাব, সেটা মেডিসিনে যান, সার্জারিতে যান, গাইনিতে যান, অর্থাৎ যেই লাইনে আপনি যান না কেন, মনে রাখেন এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ছাড়া আপনার কোনো জায়গাতে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। তার মানে এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির উপর আপনার একদম ক্লিয়ার কনসেপ্ট ধারণা থাকতে হবে। ইভেন আপনি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আপনার ফ্যামিলির লোকজনের ক্ষেত্রেও আপনি কখন কোন টেস্ট কী হাবিজাবি করতে দিবেন, কখন কোন জিনিসটা লাগবে, সেই জিনিসটা আপনার এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে বেসিক জিনিসটা আপনারা জানতে পারবেন। সো আমরা যেটাতে শুরু করব সেটা হলো আপনাদের ABCDর চ্যাপ্টার 21। দেখেন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার 1। সো এখানে ফার্স্টে যে টপিক্সটা নিয়ে আলোচনা করা আছে সেটা হলো ইউরিন অ্যানালাইসিস। তো আমরা ABCDর যে চ্যাপ্টার ওয়াইজ বা পেজ ওয়াইজ আছে সেভাবে আমরা সামনের দিকে আগাবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে সেটা হলো ইউরিন অ্যানালাইসিস নিয়ে। তো এই ইউরিন অ্যানালাইসিস থেকে আপনাদের অনেক কিছু জানা লাগবে। অনেক কিছু বলতে, ইউরিনটা যেহেতু কিডনির সাথে রিলেটেড, সো এখানে এই কিডনির আবার একটা নাম হলো রেনাল। সো এইখানে আপনাদের পড়া লাগবে রেনাল ফাংশন টেস্ট। তার মানে আপনার কাছে যদি একটা পেশেন্ট আসে, মনে করেন সে কোনো একটা রেনাল সমস্যা নিয়ে, সেটা রেনাল ইম্পেয়ারমেন্ট হইতে পারে, ইউরিনারি ইনকন্টিনেন্স হইতে পারে, অথবা AKI, রেনাল ফেইলিউর বা কিডনির যে কোনো একটা সমস্যা নিয়ে যদি আপনার কাছে কোনো একটা পেশেন্ট আসে, আপনি একটা পেশেন্টের কিডনির সমস্যার জন্য কী কী টেস্ট করাইতে দেবেন বা আপনি কী কী জিনিস মাথায় রাখবেন, তো সমস্ত জিনিসই মোটামুটি বলা যায় যে এই রেনাল ফাংশন টেস্টের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আপনি রেনাল ফাংশন টেস্ট করতে দিলেন, আপনি তো পেশেন্টের ইউরিনের স্যাম্পল নিলেন অথবা ব্লাডের স্যাম্পল নিয়ে আপনি ল্যাবে পাঠাই দিলেন, প্যাথোলজি সেটা পরীক্ষা নিরীক্ষা করলে আপনাকে একটা রিপোর্ট দিল। কিন্তু আপনার যদি বেসিক না থাকে যে কোনটা নর্মাল বা কোন লেভেলে গেলে নর্মাল বলবো আর কোন লেভেলে গেলে অ্যাবনর্মাল বলবো, সো নর্মালি আপনারা বিভিন্ন রিপোর্টে দেখেন যে একটা লেখা থাকে নর্মাল ভ্যালু আর একটা লেখা থাকে রেফারেন্স ভ্যালু। যে কোনো একটা রিপোর্ট দেখবেন, ডায়াগনস্টিক যে কোনো একটা রিপোর্ট দেখবেন যে নর্মাল ভ্যালু থাকে এবং রেফারেন্স ভ্যালু থাকে, অথবা এই নর্মাল ভ্যালু আর রেফারেন্স ভ্যালু একই। তো এই নর্মাল ভ্যালুর জায়গায় যেটা আমরা পাই, অর্থাৎ টেস্ট করার পর যে ভ্যালুটা পাই, মনে করেন আমরা টেস্ট ভ্যালু যেটা পাইছি সেটাই। তো এখন নর্মাল ভ্যালু মনে করেন বলা আছে যে 1 থেকে 2 মিলিমোল পার লিটার, কোনো একটা জিনিসের মনে করেন ভ্যালু নর্মাল 1 থেকে 2, তো সেটা মনে করেন আসছে 5 অথবা 6, যাই আসুক না কেন, সেটা মিলিমোল পার ml। এখন অবভিয়াসলি আপনি এটার সাথে এটা কম্পেয়ার করলে দেখবেন যে এটা অবভিয়াসলি অনেক বেশি, নর্মালের থেকে অনেক বেশি। কিন্তু মনে করেন আপনার ওই রিপোর্টে এই নর্মাল ভ্যালুটা বা এই জিনিসটা নাই, বা রেফারেন্স ভ্যালু এটা আপনার মনে করেন সেখানে দেওয়া নাই, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার রিপোর্টে যেটা আসছে সেটা নর্মাল নাকি অ্যাবনর্মাল? এই জিনিসটা তো আপনার জানা লাগবে। তার মানে আপনি যদি নর্মাল ভ্যালুই না জানেন, আপনি অ্যাবনর্মাল ভ্যালুর সাথে তো বুঝবেনই না যে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। এই কারণে এই যে ইউরিনের অ্যানালাইসিসের কথাটা এখানে বলা আছে, এইখানে নর্মালি একজন স্বাভাবিক মানুষের ইউরিন নিয়ে যদি পরীক্ষাগারে আপনি এক্সামিনেশন করেন, সেটা মাইক্রোস্কোপের নিচেই হোক বা কোনো সাবস্টেন্স দিয়ে হোক, কোনো রিয়েজেন্ট দিয়ে হোক, আপনি যাই দিয়েই নর্মালি প্যাথোলজিস্টরা যেই এক্সামিনেশনগুলো করে কিংবা মাইক্রোস্কোপের নিচেই দেখে, সেই জিনিসগুলো করে আপনি কি নর্মাল ফাইন্ডিংস পাবেন, এই নর্মাল ফাইন্ডিংসগুলো আপনি ইউরিন অ্যানালাইসিস করার পরে জানতে পারবেন। তাইলে আমাদের আগে জানতে হবে নর্মাল কী কী ফাইন্ডিংস আমরা পাই, নর্মালি ইউরিনের মধ্যে কী কী থাকে এবং তাদের কি ভ্যালু বা কী পরিমাণে থাকে সেটা নর্মাল ভ্যালু আমাদের জানা লাগবে। তারপরে আমরা রেনাল ফাংশন টেস্ট, কোন ক্ষেত্রে কী রেনাল ফাংশন টেস্ট দিব, কেন আমরা রেনাল ফাংশন টেস্ট করতে দেই, কোন রোগের ক্ষেত্রে কী রেনাল ফাংশন টেস্ট দিব এবং কোন রোগের ক্ষেত্রে কোন ধরনের অ্যাবনর্মাল পাওয়া যেতে পারে, সেই জিনিসগুলো আমরা রেনাল ফাংশন টেস্টের মধ্যে জানতে পারবো। তার মানে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা জানা লাগবে সেটা হলো ইউরিনের নর্মাল কিছু বেসিক জিনিসপত্র। তার মানে এখানে দেখেন ফার্স্ট যে প্যারাটার কথা বলছে, এখানে ইউরিন অ্যানালাইসিস ইজ ইসেনশিয়াল প্রসিডিউর ফর পেশেন্টস আন্ডারগোয়িং হসপিটাল অ্যাডমিশন অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। তার মানে একটা পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিশন হয় এবং ওই পেশেন্টটাকে যখন ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় এবং সেখানে কিছু ইউজফুল ইন্ডিকেটর থাকে, যে ইন্ডিকেটর দিয়ে আপনারা পেশেন্টের এক্সামিনেশন করে ডায়াগনোসিস করতে পারবেন। তার মানে এই জিনিসটা হলো পুরোটাই, যেহেতু ক্লিনিক্যাল কথাটা আসছে,
দেখেন চ্যাপ্টারের নাম হলো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, তার মানে এই জিনিসগুলো স্বভাবতই ওয়ার্ডে যখন পেশেন্ট ভর্তি হয় তখন একজন ডাক্তার একটা পেশেন্টকে যে দেখে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে। আপনার যেহেতু সেকেন্ড ইয়ার এখনও ওই এক্সামিনেশন করার যে প্রসিডিউরগুলো আছে ওয়ার্ডে যান নাই, তো সেখানে বিভিন্ন রকম প্রসিডিউর আছে, কিছু আছে ফিজিক্যাল এক্সামিনেশন, কিছু আছে জেনারেল এক্সামিনেশন, কিছু আছে ল্যাব ডায়াগনোসিস। এইগুলাতে নর্মালি একটা পেশেন্টের শুরু হয়, আর এর আগে নেওয়া হয় হিস্ট্রি নেওয়া হয় পেশেন্টের ক্ষেত্রে। তো যেটা আমি এখানে আসতেছি, তো আপনি ফার্স্টে জেনারেল এক্সামিনেশন করলেন, অর্থাৎ আপনি পেশেন্টের শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়ে আপনি পরীক্ষা টরীক্ষা করলেন, করার পরে আপনার মনে হলো যে না এই সমস্যা হইতে পারে, তখন আপনি বিভিন্ন স্যাম্পল কালেক্ট করবেন পেশেন্ট থেকে। এখন সেই স্যাম্পলগুলো হইতে পারে ইউরিন, হইতে পারে ব্লাড, বা অন্য কোনো স্যালাইভা বা অন্য কোনো বডি সিক্রেশন, সেটা নিয়ে আপনি ল্যাবে পাঠাবেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো ল্যাবে যখন আপনি পাঠাবেন, এই যে পরবর্তীতে যেই জিনিসটা এখানে লেখা আছে দেখেন, ল্যাবরেটরি টেস্টিং ফর রুটিন ইউরিন অ্যানালাইসিস ইনক্লুডস, তার মানে আপনি এখন ল্যাবে ইউরিন অ্যানালাইসিস করার জন্য কি স্যাম্পল পাঠাবেন। অবভিয়াসলি ইউরিন অ্যানালাইসিস করার জন্য আমরা দুই ধরনের স্যাম্পল পাঠাই, মনে রাখবেন। ইউরিন অ্যানালাইসিসের ক্ষেত্রে, তার মানে আপনি একজন ডক্টর হিসেবে ইউরিন অ্যানালাইসিস করতেছেন বা ইউরিনের পরীক্ষা করতেছেন, তার মানে ফার্স্ট অফ অল আপনি নেবেন ইউরিন। এখানে আপনি যদি ইউরিনের পরীক্ষা করবেন তাহলে আপনি ইউরিনটাই নিতে পারেন, অথবা নিতে পারেন কি ব্লাড। কেন ব্লাড নেবেন? কারণ আপনার কিডনির সাথে ব্লাডের অনেক কিছু চেঞ্জ হয়। আপনারা রেনাল সিস্টেম অলরেডি পড়ে আসছেন, সো এই জিনিসটা জানেন যে কোনো কারণে যদি আমাদের কিডনির ফাংশন খারাপ হয়ে যায়, অথবা কিডনি বিকল হয়ে যায়, অথবা কিডনি যদি নর্মালি ফাংশন করতে না পারে, আমার কিডনি দিয়ে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে বা খারাপ প্রোডাক্টগুলো থাকে সেগুলো বের হইতে পারে না। এখন কিডনি ভালো আছে না খারাপ আছে আমরা ওয়েস্ট প্রোডাক্ট ব্লাডে কাউন্ট করে বুঝতে পারি। তার মানে মনে করেন যেহেতু একটা ওয়েস্ট প্রোডাক্টের নাম মনে করেন অ্যামোনিয়া, এখন এই অ্যামোনিয়ার একটা নর্মাল ভ্যালু আছে, সাপোজ মনে করেন এটার ভ্যালু 1.5 থেকে 1.9, এটা মনে করেন নর্মাল ভ্যালু। তো যেহেতু মনে করেন আপনি অ্যামোনিয়া আপনি ধারণা করলেন যে হয়তো পেশেন্টের কিডনিতে সমস্যা আছে, তো আপনি ব্লাড টেস্ট করতে দিলেন, তো ব্লাডে যে অ্যামোনিয়ার লেভেল সেটা মনে করেন পাইলেন 1.8, তো 1.8 তাহলে এই রেঞ্জের মধ্যেই আছে, যেটা নর্মাল রেঞ্জ। তার মানে আপনি ধরে নিলেন যে তার কিডনি ঠিকঠাক ফাংশনালি কাজ করতেছে, তার মানে যেহেতু ব্লাড অ্যামোনিয়া নর্মাল আছে তার মানে কিডনি ফাংশন ঠিক আছে, আপনি এটা নিয়ে একটা ডায়াগনোসিস করতে পারলেন। সো সেই ক্ষেত্রে আমরা ব্লাড নিয়েও কিন্তু এভাবে ধারণা করতে পারি, কারণ কিডনির সাথে ব্লাডের মধ্যে অনেক কিছুর চেঞ্জ হয়, বিশেষ করে এই বিভিন্ন রকম ওয়েস্ট প্রোডাক্ট এবং ইলেকট্রোলাইটসের। ঠিক আছে, তো আমরা একটু পরেই আসতেছি সেইগুলা। তো এই কারণে আমরা ইউরিন অ্যানালাইসিস করার জন্য নর্মালি যেই জিনিসগুলো আমরা সাবস্টেন্স বা যেই জিনিসগুলো আমরা ল্যাবে পাঠাই, সো মেইনলি হলো ইউরিন নিজেই এবং ব্লাড, এই দুইটা জিনিস আমরা আগে পাঠাই। আর যদি কিডনির নিজের কোনো সমস্যা থাকে তখন আমরা সেখানে বায়োপসি করি, কিডনি থেকে বিভিন্ন রকম টিস্যু নেওয়া হয়, কিডনির সেল নেওয়া হয়, সেইগুলো অন্য প্রসিডিউর, তো সেটা আরও ফার্দার ইনভেস্টিগেশনের মধ্যে আসে। বাট নর্মাল আপনাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি তো ওই জিনিসগুলো আসবে না, ওইগুলো আপনারা প্যাথোলজিতে শিখতে পারবেন বায়োপসির বিষয়গুলো। সো ফার্স্ট ইয়ার আপনাদের যেই জিনিসটা আছে দেখেন, ল্যাবরেটরি টেস্টিং ফর রুটিন ইউরিন অ্যানালাইসিস, তার মানে আপনি ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য ইউরিন। এই যে ফিজিক্যাল এক্সামিনেশন জিনিসটা কি, আপনি একটা টেস্ট টিউবের মধ্যে যখন পেশেন্টকে বলবেন যে আপনি এই টেস্ট টিউবের মধ্যে নিজের প্রস্রাব বা ইউরিনটা নিয়ে আসেন, বাথরুমে যান, বাথরুমে যাওয়ার পর আপনি প্রস্রাব করবেন, প্রস্রাব করার সময় আপনি এই টেস্ট টিউবের মধ্যে ইউরিনটা ধারণ করবেন। তো মনে করেন সে পেশেন্ট ইউরিনটা ধারণ করে নিয়ে আসলো, এখন নর্মালি ইউরিনের কালার কি সেটা আপনার জানা লাগবে। সো নর্মাল ইউরিনের কালার হলো স্ট্র কালার, খড় বর্ণের কালার। ঠিক আছে, ওই যে দেখেন না গরু যে খড়গুলো খায়, ধানের যে অবশিষ্ট যে জিনিসগুলো থাকে, ধান গাছ, ওই গাছটা আপনি যদি পানিতে ভিজে রাখেন দেখবেন একটা অন্যরকম একটা কালার আসে, মানে হালকা হালকা, মানে একটু কি কালার, মানে অরেঞ্জ টাইপের কালার, খুব অরেঞ্জ না, মানে একটা স্ট্র কালার আসে। এখন নর্মাল ইউরিনের কালার কিন্তু একটু স্ট্র কালার হয়। এখন মনে করেন পেশেন্ট আপনাকে যে ইউরিনটা দিছে সেটা দেখতে মনে হইলো রেডিশ, একটা রেডিশ কালারের ইউরিন। তার মানে আপনি যখন একটা রেডিশ কালারের ইউরিন দেখবেন, তার মানে আপনার মাথায় একটা চিন্তা আসবে যে তাইলে মনে হয় এই মানে ইউরিনের মধ্যে ব্লাড আছে, রক্ত আছে, এই কারণে রেডিশ হয়েছে। অথবা মনে করেন এই ইউরিনটা ইয়েলোইশ কালার হইলো, ইয়েলো কালার হইলো, তখন আপনার মনে হইলো যে হলুদ কালারের প্রস্রাব, তাহলে কি পেশেন্টের জন্ডিস হয়েছে কিনা, আপনি এরকম একটা জিনিস সাজেস্ট করলেন। তার মানে আপনি ফিজিক্যাল এক্সামিনেশন করতেছেন, জাস্ট এই টেস্ট টিউবের মধ্যে যে ইউরিনটা আছে সেই ইউরিনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে আপনি কিন্তু একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে একটা কিন্তু ধারণা পাইতেছেন, হ্যাঁ এটা হতে পারে। আপনি ওইটাই যে হবে এটা কিন্তু শিওর না, আপনি ধারণা করতেছেন, সেটার জন্য কিন্তু আপনি ইউরিনটা কালেক্ট করছেন। এখন ফার্দার আরও বিশ্লেষণ করা লাগবে, যেহেতু আপনি ফিজিক্যালি দেখে একটা ধারণা করছেন যে হ্যাঁ এটা হইতে পারে। তারপরে নেক্সট স্টেপে দেখেন কেমিক্যাল এক্সামিনেশন। তার মানে কেমিক্যাল এক্সামিনেশন করতে গেলে এর মধ্যে বিভিন্ন রকম রিয়েজেন্ট অ্যাড করতে হবে। যদি এর মধ্যে প্রোটিন থাকে, প্রোটিনের জন্য এক ধরনের পরীক্ষা করতে হবে। এর মধ্যে যদি
বেশি বেশি মানে প্রোটিনের জায়গায় অন্য কিছু থাকে, সেটা অ্যামোনিয়া থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে, ইউরিক অ্যাসিড থাকতে পারে, ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকতে পারে। তো তখন আপনারা কী করবো, সেটা ল্যাবে ডায়াগনোসিস করে কেমিক্যাল এক্সামিনেশন করব। তার মানে এর মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র ঢোকানো হবে, অ্যাড করা হবে, অ্যাড করে বিভিন্ন রকম রিয়াকশনারি কেমিক্যাল অ্যানালাইসিস করে সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করবো, যেগুলো নর্মালি ডাক্তাররা করে না, প্যাথোলজি যারা আছে তারা করে। কিন্তু আপনারা তো জানতে হবে যে কী কী করে আর কি। এরপরে দেখেন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আপনি কেমিক্যাল এক্সামিনেশনের জন্য সব কিছু করলেন, এরপরে মাইক্রোস্কোপের নিচে ইউরিনটা একটা গ্লাস স্লাইডের উপরে রেখে এক্সামিনেশন করলেন। এখন এই স্লাইডগুলো নর্মালি আপনারা দেখছেন, এই যে এরকম একটা স্লাইড থাকে, ব্লাড টেস্ট করার সময় অনেকেই হয়তো করছেন। এইখানে এরকম ইউরিনটা নিয়ে এর উপর আরও একটা ছোট্ট একটা গ্লাস স্লাইড দেয়, দেওয়ার পর সেটা মাইক্রোস্কোপের নিচেই, সেটা হতে পারে 40x, হতে পারে সেটা 100x অথবা 10x, এরকম বিভিন্ন রেঞ্জ থাকে। এই রেঞ্জে বিভিন্ন এক্সামিনেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম রেঞ্জে ওই মাইক্রোস্কোপের যে নব থাকে ওইটা ঘুরায় ওইটার নিচে দেখা হয়। আইপিসের দিকে তাকায় ওই জিনিসগুলো আমরা দেখি। তো এখন এই যেই মাইক্রোস্কোপের নিচে আমরা কী দেখি, তো মাইক্রোস্কোপের নিচে তো কোনো কেমিক্যাল স্ট্রাকচার আপনি দেখতে পারবেন না। কি দেখতে পারবেন, ধরেন মনে করেন ইউরিনের মধ্যে কোনো একটা সেল আছে কিনা, হতে পারে একটা আরবিসি থাকতে পারে, হতে পারে একটা কাস্ট বা একটা পাস সেল থাকতে পারে। যে জিনিসগুলো দেখেন এখানে বক্সের মধ্যে দেওয়া আছে, সেল থাকতে পারে, কাস্ট থাকতে পারে বা ক্রিস্টাল থাকতে পারে, এগুলো আপনি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবেন। এখন বিভিন্ন রকম ডিজিজ আছে, যে ডিজিজগুলোতে এই কাস্ট দেখা যায় ইউরিনের মধ্যে, বিভিন্ন ডিজিজে দেখা যায় সেল পাওয়া যায়। সেল বলতে বোঝাইতেছে এই আরবিসি ডাব্লিউবিসি এই সেলগুলো আসে। এখানে আমি যখন বললাম এই যে রেডিশ কালার হয়, রেডিশ কালারে ব্লাড চলে আসে, ঠিক আছে। বিভিন্ন রকম নেফ্রাইটিক সিনড্রোমগুলোতে দেখা যায় যে মানে রক্তে ব্লাড চলে আসে। সো এই জিনিসগুলো দেখে আমরা মাইক্রোস্কোপের নিচেই আমরা এই সেলের উপস্থিতিতে, পাস অথবা কাস্টের উপস্থিতিতে দেখে আমরা বিভিন্ন রোগ ডায়াগনোসিস করি। তার মানে আমরা ল্যাবে এই 3 ধরনের জিনিস নিয়ে ডায়াগনোসিস করি। একটা হলো ইউরিনটার দেখে আমরা এক ধরনের ডায়াগনোসিস করি, ইউরিনের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল মিশে এক ধরনের ডায়াগনোসিস করি, মাইক্রোস্কোপের নিচে এদেরকে রেখে আরেক ধরনের ডায়াগনোসিস করি। তার মানে সবই আমাদের ডায়াগনোসিস পারপাস, এগুলো সবই ল্যাবে করা হয়। এরপরে এখন আছে নর্মাল তাইলে কিছু ফিচার্স। তার মানে এখন আপনি নর্মালি কী কী জিনিস ফাইন্ডিংস পাবেন, এই জিনিসগুলো এখন পরবর্তীতে সব লেখা আছে, এই জিনিসগুলো আপনাদের জানা লাগবে। মোদ্দা কথা হলো এই জিনিসটা আপনার মুখস্থও থাকা লাগবে, কারণ আপনার আগেই বলছি আপনার রিপোর্টে অ্যাবনর্মালটা নাও থাকতে পারে, অ্যাবনর্মাল থাকতে পারে কিন্তু রেফারেন্স ভ্যালুটা নাও থাকতে পারে। তার মানে আপনি দেখে আপনাকে আগে ডায়াগনোসিস করার জন্য নর্মাল ভ্যালুগুলো জানতে হবে। আর এই নর্মাল ভ্যালুগুলো মোটামুটি আপনার মুখস্থ থাকা লাগবে, মেমোরাইজ করাই লাগবে এটা। তাহলে আমরা একটু ফার্স্টে আসি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ইউরিনের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখতে কেমন? সো ভলিউম নর্মালি একজন মানুষ 500 থেকে 2500 ml ইউরিন আউটপুট করে। রেনাল সিস্টেমের মধ্যে আমি এই কথাটা বলছি। এখন মনে করেন আপনি একটা লং ট্যুরে গেছেন, রাতে মনে করেন জার্নি করার জন্য আপনি বাসে উঠছেন, পরের দিন মনে করেন 10-12 ঘন্টা পরে আপনি আপনার ডেস্টিনেশনে গেছেন, তারপরে যাওয়ার পরে মনে করেন আপনার একটু মিকচুরেশন হইলো বা আপনার প্রস্রাব হইলো, দেখলেন খুব অল্প পরিমাণে। এখন ভয় পেয়ে যাইতে পারেন যে আমার তো দিনে এতবার আমি প্রস্রাব করতে যাই কিন্তু এখন গেলাম না। অথবা আপনার রোজা রমজান মাসে হয়তো খেয়াল করছেন সারাদিন পানি খান না, তো সারাদিন যেহেতু পানি খাইতেছেন না, অবভিয়াসলি আপনার বডিতে এমনি পানির চাহিদা বেশি, তো আপনার বডি কী করবে, বেশি বেশি পানিটা রিঅ্যাবজর্পশন করে ইউরিনের পরিমাণটা কমাই ফেলবে বা ইউরিন প্রোডাকশনটা কমাই ফেলবে। সো তখন আপনার এই 500 ml ইউরিন পার ডে আউটপুট হইতেই পারে, কারণ আপনি তো পানি খাচ্ছেন না, পানি না খাইলে পানি বেরো হবে কোত্থেকে। সো এই ভ্যালুটা নর্মাল 500 থেকে 2500 ml এর মধ্যে মানে আপ ডাউন করতে পারে, সেটা আপনার পানি খাওয়ার উপর ডিপেন্ড করতেছে। সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ইউরিনের ভলিউম কমতে পারে। অ্যাপিয়ারেন্স কি, যে ক্লিয়ার অর স্লাইটলি হ্যাজি। এখন এই ক্লিয়ার কালার হইতে পারে, স্লাইটলি হ্যাজি বলতেছে, কিন্তু কালারটা দেখেন স্ট্র কালার, দেখতে মনে হয় যে পেল ইয়েলো কালার। মানে খড় যদি আপনি পানিতে অনেকক্ষণ চুবাই রাখেন অথবা ভিজাই রাখেন, দেখবেন যে একটা কালার পাওয়া যায়, ওই কালারটাকে আমরা বলি স্ট্র কালার, ঠিক আছে। তো এটা হলো নর্মাল কালার। এরপরে স্পেসিফিক গ্রাভিটি, এটা আপনি দেখে বুঝবেন না আসলে, এটা আমরা কেমিক্যালি এটা বের করা লাগে, বাট এই ভ্যালুটা মনে রাখতে হবে আর কি। এরপরে হচ্ছে অসমোলারিটি, এটাও মনে রাখা লাগবে। এরপরে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পিএইচ বলা আছে 4.5 থেকে 8.0। এখন অ্যাসিডিক হইতে পারে, অ্যালকালাইন হইতে পারে, সেটা আমার বডির কন্ডিশনের উপরে ভিত্তি করে। আমার বডি যদি বেশি বেশি অ্যাসিডিক কন্ডিশনে থাকে, আমার বডিতে যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় অথবা রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, আমার বডি তখন অ্যাসিডিক ইউরিন প্রডিউস করবে। আমার বডি যদি অ্যালকালাইন কন্ডিশনে থাকে, তখন আমার বডি অ্যালকালাইন ইউরিন প্রডিউস করবে। সো এই মেটাবলিজমের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আমরা পড়ে আসছি, যে মেটাবলিক অ্যাসিডোসিস কী জিনিস, মেটাবলিক অ্যালকালোসিস কী জিনিস, কারা এই জিনিসগুলোকে কম্পেনসেট করে, কারা এই জিনিসগুলোকে অ্যাগ্রিভেট করে, কোন কন্ডিশনে আমার বডি মেটাবলিক কন্ডিশনে যায়, কোন কন্ডিশনে আমার বডি অ্যালকালোসিস কন্ডিশনে যায়, এই জিনিসগুলো আমরা জানি। তো ওই ক্ষেত্রেও বিশেষ পিএইচ
অ্যাসিডিক বা অ্যালকালাইন হইতে পারে। এরপর সে প্রোটিন, নর্মালি আমাদের ইউরিনে প্রোটিন যায় না, কারণ ইউরিনের মধ্যে যে গ্লোমেরুলার যে মেমব্রেনগুলো আছে এরা নর্মালি প্রোটিনের নেচার, আর প্রোটিনকে এক্সপালশন করে, যেহেতু পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, এই কারণে ওই গ্লোমেরুলার ফিল্ট্রেট দিয়ে নর্মালি প্রোটিন বের হইতে পারে না। এটা আপনারা জানেন, রেনাল সিস্টেমের মধ্যে পড়ছেন, এই কারণে বলা হইতেছে যে এটা ইউজুয়ালি নীল থাকে, কিন্তু স্বাভাবিকভাবে তাও কিছু না কিছু প্রোটিন বের হয়েই যায় লিকেজের মাধ্যমে, সেটা লেস দ্যান 30 কমেই থাকে, এর বেশি কখনো হয় না। এরপরে কিছু ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টের ভ্যালু বলা আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, কারণ এই ভ্যালুগুলো আপনাদের মুখস্থ করে কোনো লাভ নেই, মনেও থাকবে না। জাস্ট আপনারা মনে রাখেন যে ইউরিনে এই জিনিসগুলো থাকে, অর্থাৎ ইনঅর্গানিক সাবস্টেন্স ইউরিনের মধ্যে নর্মালি থাকে কারা কারা, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, এরা থাকে। এই নামগুলো জানেন, এদের নর্মাল ভ্যালু দরকার নেই। এরপর আছে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কী আছে, এরা যেখানে এইগুলো হলো নর্মালি ওয়েস্ট প্রোডাক্ট, আমার বডি যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি করতেছে তারাই হলো এরা। তো এদের মধ্যে কয়েকটা জিনিসের নর্মাল ভ্যালু মনে রাখেন, সেটা হলো ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই তিনটা সবথেকে বেশি লাগে। ইউরিক অ্যাসিডটাও মোটামুটি এই চারটাই আমাদের লাগে, এই চারটার যে নর্মাল ভ্যালু আছে একটু মনে রাখেন। ইউনিটটাও মনে রাখেন, মিলিমোল পার ডে, ঠিক আছে, মিলিমোলে প্রকাশ করতেছে। সো এই জিনিসটা মনে রাখেন, যে কোনো একটা এককে মনে রাখেন, হয় মিলিমোল পারে মনে রাখেন অথবা গ্রাম পার ডেতে মনে রাখেন। তবে আমি প্রেফার করি মিলিমোল পার ডে, কারণ বেশিরভাগ জিনিসই আমরা মিলিমোল পারেই হিসাব করি, সো এটা আপনাদের জন্য সুইটেবল হবে। এরপরে দেখেন কিছু নর্মাল যেহেতু আমরা পাইছি, নর্মাল জিনিসগুলো আমরা বুঝছি যে আমাদের ইউরিনের মধ্যে নর্মাল এই জিনিসগুলো থাকে, এখন আমরা অ্যাবনর্মালের মধ্যে চলে আসি। তো অ্যাবনর্মাল আমরা ইউরিনের মধ্যে কী পাইতে পারি, গ্লুকোজ, খুব কমন। যাদের ডায়াবেটিক্স আছে, ডিএমের পেশেন্ট, ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে গ্লুকোজ ইউরিনে পাওয়াই যায়, সো ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে গ্লুকোজ পাইবেন। প্রোটিন, যদি আপনার নেফ্রোটিক কোনো সিনড্রোম থাকে বা নেফ্রোটিক ডিজিজ থাকে, তখন যেটা আমার গ্লোমেরুলার যে ফিল্ট্রেট যে মেমব্রেনগুলো আছে, ওই মেমব্রেনগুলো বিভিন্ন ডিজিজে নষ্ট হয়ে যায়। তো যখন আপনার একটা ছাকনি নষ্ট হয়ে যাবে, ছাকনির বিভিন্ন জায়গায় কী হবে, মনে করেন এরকম একটা ছাকনি ছিল, তো ছাকনির মনে করেন এই জায়গাটা নষ্ট হয়ে এই জায়গাটা পুরো হাওয়া হয়ে গেছে, মনে করেন এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। তো ওই যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাতে তার কোনো মানে ফিল্ট্রেশন হবে না, ওই জায়গাতে সব কিছু বের হয়ে যাবে। তো এইরকম একটা জায়গাতে মনে করেন আপনার ইউরিনটা বের হয়ে গেল, প্রোটিনটা বের হয়ে গেল, তখন আপনার ইউরিনের মধ্যে প্রোটিনের একটা হিউজ অ্যামাউন্ট দেখা যাবে। বিভিন্ন রকম নেফ্রোটিক সিনড্রোম, এজিএন, এইসব জায়গায় আমাদের প্রোটিন ইউরিনে চলে আসে। তো এই জিনিসটা আপনারা কীভাবে টের পাই, এটা আপনাদের একটা শিখাবে, হিট কোয়াগুলেশন টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটা আপনাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল করা লাগে। তো ওর মধ্যে ইউরিন নিয়ে, ওর মধ্যে নর্মালি আপনাদের ইউরিনের মধ্যে যদি প্রোটিন থাকে, আপনারা এই বুনসেন বার্নার আছে, ওই বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প, ওই স্পিরিট ল্যাম্পের উপর এইখানে তাপ দিতে হয়। তাপ দিলে এর মধ্যে যে প্রোটিন থাকে সেগুলো কোয়াগুলেট হয়ে, ডিমের কুসুম যেমন কোয়াগুলেট হয়ে যায়, মানে জমে যেমন সাদা হয়ে যায়, ওরকম সাদা হয়ে থাকে। তো এটার উপস্থিতি থেকে আমরা বুঝতে পারি যে ইউরিনের মধ্যে প্রোটিন আছে। এরপর আছে ব্লাড। তো বিভিন্ন রকম নেফ্রোটিক সিনড্রোমের কথাও বলছি, যে সেই সব জায়গায় ব্লাড দেখা যায়, রক্তের মানে ইউরিনে আরবিসি চলে আসে, সো ব্লাড পাওয়া যাবে। কিটোন বডি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এরকম একটা টার্ম আছে, ওইখানে আমাদের ব্লাডে প্রচুর পরিমাণ কিটোন বডি পাওয়া যায়। এরপরে আছে বিলিরুবিনটাও পাওয়া যায়, যদিও এটা খুব রেয়ার, বাট এটাও আমরা পাই। যদি আমার বডিতে এক্সেস বিলিরুবিন প্রডিউস হয়, এক্সেস বিলিরুবিন আমার বডিতে যদি বেড়ে যায়, তখন এটা ইউরিনেও চলে আসতে পারে। সো আমরা অ্যাবনর্মাল জিনিসগুলোর মধ্যে এই জিনিসগুলো পাবো। এখন দেখেন রুটিন এক্সামিনেশান বা রুটিন ইউরিন এক্সামিনেশান, এটা কিন্তু ল্যাব ডায়াগনোসিস না, আমরা রুটিন কী কী ইউরিন এক্সামিনেশান করি। তো তার আগে আমরা দেখব রেনাল ফাংশন টেস্টের আগে আমরা রুটিনলি কী কী এক্সামিনেশান করি। তো এই জিনিসটা হলো আমরা ইউরিনটা নিয়ে আমরা ইউরিনের মধ্যে কী কী দেখি। তো আমরা ফার্স্ট অফ অল ইউরিনটা নিলাম, নেওয়ার পরে ইউরিনের মধ্যে আমরা কী কী দেখব, ইউরিনের ভলিউম। এখন ইউরিনের ভলিউমটা আমরা কী করে বুঝি, এখন এখানে তো আপনি একটা পেশেন্ট আসলে আপনি আন্দাজে বলতে পারবেন না যে তার দিনে 3.5 লিটারের উপরে ইউরিন আউটপুট হয়েছে, বা একটা পেশেন্টের 500 ml বেশি হয়েছে, এরকম হয়েছে, এরভাবে বোঝা যায় না। তো আপনারা পেশেন্ট আসলে কী করি, আমরা পেশেন্টদেরকে বলি যে আপনারা আজকে বাসায় যাবেন, যাওয়ার পর আজকে মনে করেন দুপুর 12টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত এই যে পুরো সময় আপনি যে পরিমাণ ইউরিন আউটপুট করবেন, এটা একটা বোতলের মধ্যে ধারণ করবেন। অর্থাৎ সে কোনো একটা বোতলে বা পানির বোতল হোক বা যে কোনো একটা বড় বোতল হোক, 5 লিটার বা 10 লিটারের একটা বোতলে সে এই পুরো 24 ঘন্টায় সে যতটুকু ইউরিন আউটপুট করবে, সে যাতে ওই বোতলের মধ্যে সেই ইউরিনটা ধরে রাখে বা জমা রাখে।
তখন আমরা ওই ইউরিন আউটপুটটা দেখে ধারণা করতে পারি যে তার ইউরিন আউটপুট নর্মালের থেকে বেশি নাকি কম, এভাবে আমরা ধারণা করতে পারি। তো এটা আমরা 24 ঘন্টা বা 12 ঘন্টার ইন্টারভেলে এটা ক্যালকুলেট করি। এখন কথা হইলো যে আপনি কি তাহলে একটা পেশেন্ট আসলো এই 24 ঘন্টার জন্য তার আবার বাড়ি পাঠাবেন, বাড়ি পাঠিয়ে এইভাবে ক্যালকুলেট করে নিয়ে আসতে বলবেন? বিষয়টা হলো না, আমরা এভাবে বলি না। তো ধরেন একটা পেশেন্ট আসছে, আমরা তাকে 2 ঘন্টা বসায় রাখছি, 2 আওয়ার্স। এখন আমরা ক্যালকুলেট করি যে সে 2 ঘন্টায় কতটুকু ইউরিন আউটপুট করছে। তো আমরা সেই ইউরিনটাকে ধরে রেখে, ধরেন এই 2-এর সাথে যদি আমরা এখন 12 দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, তখন আমরা একটা ধারণা পাই, একটা অ্যাভারেজ ধারণা পাই যে হ্যাঁ, সে 2 ঘন্টায় যদি 100 ml ইউরিন আউটপুট করে, তাহলে অবশ্যই তাই এটা 12 ঘন্টায় আমরা ধরতে পারি যে 12 দুগুণী, বা আমরা মানে চিন্তা করতে পারি যে সে 1200 ml আউটপুট করছে ইউরিন, মানে মানে সে সারাদিনে 12 ঘন্টা সারাদিনে সে 1200 ml ইউরিন আউটপুট করতে পারে। এই যে একটা আমরা ধারণা করলাম, ঐকিক নিয়মের মতো আমরা চলে গেলাম, আমরা ওই একদিনের আশায় বসে থাকলাম না। কারণ আমাদের তো বিভিন্ন সময় ডায়াগনোসিস খুব দ্রুত করা লাগে, একদিন আমার হয়তো সময় নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে আমরা এরকম জিনিস বা এইভাবে আমরা অ্যাপ্রোচ করি, ঠিক আছে। সো এটা দেখে আমরা বুঝতে পারি যে তার ইউরিন আউটপুট নর্মালের থেকে বেশি হচ্ছে নাকি নর্মালের থেকে কম হচ্ছে, এবং সেটার উপর বেস করে আমরা বিভিন্ন রকম ডায়াগনোসিস চিন্তা করতে পারি। সো নর্মালি যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের বেশি বেশি প্রস্রাব হয় বা তাদের বেশি বেশি মিকচুরেশন হয়, তারা বারবার বাথরুমে যায়, বারবার প্রস্রাব করে। সো তাদের ক্ষেত্রে পলিউরিয়া দেখা যায়। সো নর্মালি থেকে তাদের ইউরিন আউটপুট বেশি হয়। এরপর আছে অলিগুরিয়া। ধরেন কিডনি যদি ফাংশনালি মানে অ্যাক্টিভ না থাকে বা যদি ফাংশনালি ইম্পেয়ার্ড থাকে, তখন ইউরিন প্রডিউস হয় না কিডনি থেকে, তখন কি হয়? অলিগুরিয়া হয়। এবং কার্ডিয়াক ফেলিউরের ক্ষেত্রে আমার এটা হতে পারে। কার্ডিয়াক ফেলিউরে কেন হয়? কার্ডিয়াক ফেলিউর যখন কার্ডিয়াক ফেল করে বা হার্ট ফেল করে, হার্ট পর্যাপ্ত পরিমাণে ব্লাড কিডনিতে পাঠাইতে পারে না। কিডনি যেহেতু পর্যাপ্ত ব্লাড পাচ্ছে না, তখন সে কিডনি বেশি বেশি ইউরিন বা নর্মালি ইউরিন প্রডিউস করতে পারে না। আর ডিহাইড্রেশন মানে হলো পানি শূন্যতা, বডিতে এমনিই পানি নাই, তো ইউরিন আসবে কোত্থেকে? সো এই কন্ডিশনগুলোতে দেখা যায় যে এই পলিউরিয়া বা অলিগুরিয়া এই সিমটমসগুলো দেখা যায়। এরপর আছে স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড অসমোলারিটি। এইগুলো নর্মালি ল্যাবে নিয়ে ডায়াগনোসিস করতে হয়, কারণ আপনি দেখে কখনোই বুঝবেন না যে এটার স্পেসিফিক গ্র্যাভিটি কেমন। এর মধ্যে বিভিন্ন রকম রিয়েজেন্ট অ্যাড করে এইগুলো ডায়াগনোসিস করা হয়। সো নর্মালি যদি আমরা ধারণা করি যে স্পেসিফিক গ্র্যাভিটি বা অসমোলারিটি বেড়ে গেছে, তাহলে এইগুলো কোন কোন ডিজিজে বাড়ে? ডায়াবেটিস মেলাইটাস, কার্ডিয়াক ফেলিউর, ডিহাইড্রেশন, এই সব জায়গায় স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায়, পানির ঘনত্ব বেড়ে যায় বা ইউরিনের ঘনত্বটা বেড়ে যায়। আর ডিক্রিজ করে কোন কোন ডিজিজে? ডায়াবেটিস ইনসিপিডাস, পলিডিপসিয়া, অ্যাকিউট রেনাল ফেলিউর, এইসব জায়গায় ডিক্রিজ করে। এরপর আছে অ্যাপিয়ারেন্স। ইউরিনের কালার দেখে আমরা বুঝতে পারি। যদি টার্বিট কালার হয়, তাহলে আমরা মনে রাখবো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। টার্বিট মানে হলো একটু দেখতে মনে হয় গোলা, বা মনে হয় যে অপরিষ্কার পানি অথবা চাল ধোয়া পানি, এরকম টাইপের কালার চলে আসে, ঠিক আছে, টার্বিট কালারের ক্ষেত্রে। আর ক্লাউডি মানে হইলো এখানে দেখতে একটু হেজি কালার হয়, ডার্ক কালো কালারের মতো মনে হয়। তো আরবিসি, ডাব্লিউবিসি বা সেল বা এপিথেলিয়াল সেল বা পাস সেল এইগুলো থাকলে ক্লাউডি কালার দেখা যায়। এরপর আছে কালার অফ দ্য ইউরিন। ইউরিনের কালার দেখে এই যে একটু বলছিলাম, ইয়েলো কালার হলে আপনারা জন্ডিস ধারণা করতে পারেন। পিঙ্ক আর রেড কালার হইলে আপনারা ধরবেন যে হেমাচুরিয়া, ব্লাড যাচ্ছে। স্মোকি কালার হইলেও আপনারা ধরতে পারেন যে আরবিসি আছে। তো এরকম কালার দেখেও আমরা একটা প্রাথমিক ধারণা করতেই পারি যে হ্যাঁ, এই পেশেন্টের এই ডিজিজ হইতে পারে। এরপর আছে কেমিক্যাল এক্সামিনেশন। কেমিক্যাল এক্সামিনেশন এটা ল্যাবে বিভিন্ন রিয়েজেন্টে করা লাগে। এখন পিএইচ অফ দ্য, যদি পিএইচ লো থাকে তার মানে অ্যাসিডিক কন্ডিশন, তার মানে আমার বডি অ্যাসিডোসিস কন্ডিশনে আছে। যদি হাই থাকে তাহলে আমার অ্যালকালোসিস কন্ডিশনে আছে। এরপর আছে টেস্ট ফর ব্লাড। আমরা ব্লাড টেস্ট করার জন্য কি করি? বেনজিডিন টেস্ট করি, ঠিক আছে। এখন যদি ইউরিনের মধ্যে ব্লাড পজিটিভ পাই, বা ইউরিনে যদি ব্লাড থাকে না নর্মালি, কিন্তু যদি ব্লাড থাকে, তখন আমরা এই জিনিসটা টেস্ট করার জন্য যে টেস্টটা করি সেটাকে বলি বেনজিডিন টেস্ট, ঠিক আছে। এই বেনজিডিনের জন্য বিভিন্ন রকম রিয়েজেন্ট আছে, এটা আপনাদের প্র্যাকটিক্যালের সময় দেখাবে, করাবে। এটা আপনাদের প্রফেশনাল পরীক্ষাতেও করতে হয়। তো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির যে ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়, সবাই একটু মনোযোগ দিয়ে করবেন। এগুলো আপনাদের প্র্যাকটিক্যালে থাকবে, অস্পিতে থাকবে, এবং এগুলো আপনাদের প্রফেশনাল পরীক্ষাতেও লাগবে। না পারলে কিন্তু ফেল করবেন, এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হয়। সো ভালো করে এই যে এইখানে যে কয়টা টেস্টের নাম আছে, একদম টেস্টের নামগুলো অন্তত মুখস্থ। টেস্টের নাম যদি ভুল করেন, আপনারা কিন্তু এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি কার্ডে ফেল করাই দিবে। এই জিনিসটা কার্ড পরীক্ষায় মাস্ট লাগবে। অর্থাৎ এই যে যেখানে টেস্টগুলোর নাম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো পারেন ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারেন এইগুলা। এরপরে আমরা কি করি? ব্লাড টেস্ট করার জন্য আমরা বেনজিডিন টেস্ট করি, ঠিক আছে। এখন আমরা এটা কি করলাম? বেনজিডিন টেস্ট করলাম।
এরপরে আছে টেস্ট ফর প্রোটিন। প্রোটিনের জন্য আমরা কী করি, হিট কোয়াগুলেশন টেস্ট। হিট দিলে প্রোটিন জমাট বেঁধে যায়, ওইটা দেখে আমরা বুঝি, তো এটাকে আমরা বলি হিট কোয়াগুলেশন টেস্ট। গ্লুকোজ দেখার জন্য আমরা করি বেনেডিক্ট টেস্ট, ঠিক আছে। কিটোন বডি দেখার জন্য আমরা করি রোথেরাস টেস্ট। বাইল পিগমেন্ট দেখার জন্য আমরা ফসার টেস্ট করি, ঠিক আছে। এরপরে আছে বাইল সল্ট, এটা হলো হে সালফার টেস্ট করি। ইউরোবিলিজন, এটা হলো এরলিক টেস্ট করি। তো এরকম বেশ কয়েকটা টেস্টের নাম বা এই টেস্ট কোন কার জন্য কী টেস্ট করি এই জিনিসটা মুখস্থ থাকতেই হবে। এরপর আছে রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টটা হলো অ্যাবসোলিউট ডায়াগনস্টিক পারপাসে আমরা করি। তো এইখানে আমরা কি দেখি, ইন্ডিকেশান, অর্থাৎ আপনি একটা পেশেন্ট আসলো আর আপনি তাকে রেনাল ফাংশন টেস্ট দিয়ে দেবেন, বিষয়টা এমন না। আপনি যখন ধারণা করবেন যে এই পেশেন্টের কিডনিতে এই সমস্যা হতে পারে বা আপনি একটা ডিজিজ চিন্তা করতেছেন, তখন সেই ডিজিজটা কোন পর্যায়ে আছে সেইটাকে আপনি ইভালুয়েট করার জন্য তখন কি করবেন, রেনাল ফাংশন টেস্ট করতে দিবেন। তার মানে আপনি ডায়াগনোসিস করতে চাচ্ছেন রেনাল ডিজিজ, তখন আপনি দিতে পারেন এই রেনাল ফাংশন টেস্ট। এবং অ্যাসেসমেন্ট করতে চাচ্ছেন যে ডিজিজটা কী রকম সিভিয়ার কন্ডিশন আছে বা কোন ফেজে আছে, এবং এই ডিজিজটার প্রগনোসিস কেমন, ডিজিজটা কি ভালোর দিকে আসতেছে নাকি খারাপের দিকে যাচ্ছে, এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আপনি রেনাল ফাংশন টেস্ট করতে দিতে পারেন। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জিনিসটা হলো একটা ডিজিজের সাইন সিমটম আর একটা ডিজিজের সাইন সিমটমের সাথে মিমিক হইতে পারে, ঠিক আছে। তো ধরেন কোনো একটা রেনাল ফাংশন ডিজিজ বা রেনালের একটা মানে কিডনির একটা সমস্যার কারণে ফিভার হয়েছে। এখন এই ফিভারটা অন্যান্য ডিজিজেও কিন্তু হয়, এখন আপনি বুঝতেছেন না বা ডাক্তার হিসেবে আপনি কনফিউজড হয়ে গেলেন যে এই যে ফিভার হইতেছে অথবা এই যে হেমাচুরিয়া হইতেছে অথবা এই যে ব্লাডে গ্লুকোজ চলে আসতেছে, এই জিনিসগুলো কেন হইতেছে, এটা কি কিডনির নিজের সমস্যার কারণে হইতেছে নাকি অন্য কোনো সিস্টেমের কারণে হইতেছে। সো এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করার জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট করতে পারি। তার মানে আমি এক্স্যাক্ট ধারণা পাওয়ার জন্য আমি এই টেস্টটা করতেছি, কারণ আমার কনফিউশন থাকতেই পারে অন্য একটা ডিজিজের সাথে। সো এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমরা টেস্ট করতে পারি। দেখছেন এই যেখানে ইডিমা বা প্রোটিনিউরিয়ার কথা বলছে। এখন ইডিমা বিভিন্ন কারণে হইতে পারে, সেটা কিডনি ডিজিজের কারণে হইতে পারে, হার্ট ফেলিওরের কারণে আমার বডিতে ইডিমা হইতে পারে। প্রোটিনিউরিয়ার কথা বলছে, এটা কিডনি ডিজিজের কারণে হইতে পারে অথবা অন্য কারণেও কিন্তু প্রোটিনিউরিয়া হইতে পারে। তো এই জিনিসটা ইভালুয়েট করার জন্য আমাকে রেনাল ফাংশন টেস্ট করতে হয়। এরপর হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস। এখন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস বিভিন্ন কারণে আমার বডিতে হতে পারে, সেটা ভমিটিংয়ের কারণে হতে পারে, ডায়রিয়ার কারণে হতে পারে, ডিহাইড্রেশনের কারণে হতে পারে, এবং বেশি বেশি খাওয়ার কারণেও হতে পারে, বা বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক খাওয়ার কারণেও কিন্তু আমার বডিতে ইলেকট্রোলাইটস অ্যাবনর্মালিটি হতে পারে। সেটা আমার বডিতে কোনো একটা ইলেকট্রোলাইট, ধরেন সোডিয়াম, আমার বডিতে বেড়েও যাইতে পারে আবার কমেও যাইতে পারে, পটাশিয়াম আমার বডিতে বেড়েও যাইতে পারে বা কমেও যাইতে পারে। এটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন অর্গান ফেলিওরের কারণে হতে পারে, আপনার ডায়েটের কারণে হতে পারে, বা আপনি একটা জিনিস বেশি বেশি খেয়ে ফেলার কারণে হতে পারে। সো এই যে ইলেকট্রোলাইটসগুলোর ইমব্যালেন্স হয়েছিলে বিভিন্ন রকম সমস্যা হয়, বিভিন্ন রকম সাইন সিমটমস হয়। তার মানে কোনো জিনিসই বেশি হওয়া ভালো না, কোনো জিনিস কম হওয়া ভালো না। আমার বডি হাইপার হইলেও খারাপ, আমার বডি হাইপো হইলেও খারাপ। তো এই ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিসগুলো কিডনির কারণেও হইতে পারে। কিডনি যদি ওই যে ঠিকঠাকভাবে কাজ না করে, ঠিকঠাকভাবে যদি এক্সক্রিয়েট আউট না করে, তখন আমার বডি এরকম হয়ে যেতে পারে। এখন মনে করেন আমার বডি অ্যাসিডোসিস কন্ডিশনে আছে। এখন অ্যাসিডোসিস কন্ডিশনে নর্মালি আমার বডিতে বেশি বেশি হাইড্রোজেন আয়ন আছে। এখন আমার বডির দরকার কি, তখন আমার কিডনি যদি ঠিকঠাক থাকে আর কি, কিডনি যদি ফাংশনালি অ্যাক্টিভেট থাকে, ও তখন কি করবে, এই বেশি বেশি হাইড্রোজেনটাকে আমার বডি থেকে রিমুভ করে দিবে। কিন্তু ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি মানে কি, ধরেন আমার বডিতে এখন হাইড্রোজেন বেশি আছে, কিডনি কাজ করতেছে না। এখন আমি এই হাইড্রোজেনটার নর্মাল ভ্যালু দেখে ধারণা করতে পারি যে তাহলে কিডনিতে হয়তো কোনো সমস্যা থাকার কারণে কিডনি এক্সট্রা হাইড্রোজেন বের করতে পারতেছে না, তার মানে কিডনিতে সমস্যা আছে, এই কারণে আমার বডি অ্যাসিডোসিস কন্ডিশনে চলে গেছে। এই যে একটা আমি ফাইন্ড আউট করে ফেললাম যে হয়তো কিডনির সমস্যার কারণে আমার বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে অথবা অ্যাবনর্মালিটিস হয়েছে। অ্যাসিড বেস ডিসঅর্ডার সেমভাবেই এই একই কাজই হইতেছে, অ্যাসিড বেস ডিসঅর্ডার অ্যাসিডোসিস হইতেছে অথবা অ্যালকালোসিস কন্ডিশন ঠিক উল্টা কাজটা হবে। তার মানে কিডনির ওপর আমরা এই টেস্টগুলো করতেছি কিডনির সমস্যাকে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আমরা কী কী রুটিন এক্সামিনেশন করি সেটা হলো আমাদের আসবে ইউরিনের ক্ষেত্রে আমরা রুটিন এক্সামিনেশন কী করি। তো রুটিন এক্সামিনেশনটা হলো ইউরিনের আমরা কী দেখি, ফিজিক্যাল এক্সামিনেশন করি, স্পেসিফিক গ্র্যাভিটি দেখি, অসমোলারিটি দেখি। তো একটু আগে যা যা বলে আসছে সেগুলো আমরা রুটিন এক্সামিনেশনের মধ্যে এগুলো দেখি। এরপর আমরা কেমিক্যাল এক্সামিনেশন করি। এইখানে আমরা কী দেখি, কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে ইউরিনের পিএইচ দেখি, ইউরিনের মধ্যে প্রোটিনের পরিমাণ দেখি, ইউরিনের মধ্যে গ্লুকোজের পরিমাণ দেখি। এই নিচে দেখবেন বিভিন্ন রকম ডিজিজের কথা বলা আছে, এই ডিজিজে এই জিনিসগুলো আমরা করি নর্মালি, এটা আপনারা একটু পড়ে নেবেন, কঠিন কিছুই না। এরপর আছে মাইক্রোস্কোপের নিচে আমরা কি দেখি, আরবিসি দেখি, কাস্ট দেখি, যে ইউরিনের মধ্যে কোনো আরবিসি আছে কিনা, কাস্ট আছে কিনা, এগুলো আমরা দেখি। এরপর আমরা কি করি, ইভালুয়েট গ্লোমেরুলার ফাংশন। এখন গ্লোমেরুলার ফাংশনটা হলে আমরা জিএফআর দিয়ে দেখি। এখন আমরা জানি যে আমাদের যে কিডনি
বা জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা নর্মালি 125 ml/min এটা প্রডিউস করে। আর জিএফআর এটা হলো নর্মাল রেট, এখান থেকে 124 রিঅ্যাবজর্পশন হয়ে যায়, 1 ml ইউরিন প্রতি মিনিটে প্রডিউস হয়। এখন আমরা এই জিএফআর দেখতে পারি, এক্সামিনেশন করে ইভালুয়েট করে গ্লোমেরুলার ফাংশন টেস্ট, যদি জিএফআর বা আমার কিডনির যত গ্লোমেরুলাস আছে তারা যদি সবাই ফাংশনালি অ্যাক্টিভ থাকে তাহলে আমার প্রতি মিনিটে 1 ml করে ইউরিন প্রডিউস হওয়ার কথা। এর থেকে যদি কম হয় তার মানে আমার গ্লোমেরুলাস ঠিকঠাকভাবে ফাংশনাল নাই। এর থেকে যদি বেশি হয় সেটাও মিন করতেছে গ্লোমেরুলাস ফাংশনালি অ্যাক্টিভেটেড নাই বা কাজ করতে পারতেছে না। সো এইগুলো দিয়ে আমি ইভালুয়েট করতে পারি যে জিএফআর ঠিক আছে কিনা। জিএফআর দিয়েও আমরা বুঝতে পারি কিডনির অবস্থা কেমন, কিডনির কন্ডিশনটা কেমন, ঠিক আছে। তো এই যেখানে নর্মাল ভ্যালুগুলোর কথা বলা আছে। তারপর আমরা সেরাম ক্রিয়েটিনিন দেখতে পারি, সেরাম ক্রিয়েটিনিনের সাথেও আমরা বুঝতে পারি গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা গ্লোমেরুলার ফাংশন। যদি সেরাম ক্রিয়েটিন বডিতে বেশি হয়ে যায় তার মানে কিডনিতে সমস্যা আছে, কিডনি সেই এক্সট্রা ক্রিয়েটিনটা বের করতে পারতেছে না, এই কারণে কিডনিতে মানে ব্লাডে জমা হইতেছে, ব্লাড ইউরিয়া দেখতে পারি। এরপরে আমরা রেনাল ক্লিয়ারেন্স টেস্ট, রেনাল ক্লিয়ারেন্স টেস্টটা হইলে আমরা এগুলো বিভিন্ন রকম সাবস্টেন্স বডিতে যখন রিঅ্যাবজর্পশন না হয় সেই জিনিসগুলো আমরা বডিতে বাইরে থেকে ফুড অথবা কোনো একটা মানে সলিউট হিসেবে আমরা খাওয়াই দিই পেশেন্টকে। খাওয়াই দেওয়ার পরে আমরা একটু এস্টিমেটেড করি যে দেখি তো তার এতক্ষণ পরে ওই জিনিসটা বডি থেকে বের হচ্ছে কি না, ঠিক আছে। এরকম একটা জিনিস আছে ম্যানিটল, যদি আপনাদের এখানে কথা ওইগুলো বল নাই, কিছু সাবস্টেন্স আছে যেগুলো ইনঅ্যাক্টিভ, আমরা কি করি কিছু ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স রুগীকে খাওয়াই দিই, মনে করেন 100 ml খাওয়াই দিছি। এখন ওই জিনিসটা আমার বডিতে অ্যাক্টিভ মানে অ্যাবজর্ব হবে না, ওই জিনিসটা আমার বডিতে যে চেঞ্জ হবে না, ওই জিনিসটা ফিজিওলজিক্যালি কোনো মানে ওর কোনো চেঞ্জ হবে না। তো এরকম কিছু সাবস্টেন্স খাওয়াই দেই যে 100 ml যদি আমরা তাকে ড্রিঙ্ক করাই দিই ওই 100 ml ইউরিনের মাধ্যমে বের হয়ে যাওয়ার কথা। এখন 100 ml খাওয়ানোর পরে যদি দেখি যে সেই 100 mlটা বের হয়ে গেছে তার মানে আমরা ধরে নিতে পারি যে কিডনি ইজ নর্মাল, কিডনির ফাংশন নর্মাল। কিন্তু মনে করেন যে 100 ml খাওয়াইলাম কিন্তু ইউরিনের মাধ্যমে দেখা গেলো বের হয়েছে 50 ml, তার মানে বাকি 50 ml কই গেল, বাকি 50 ml আমার বডির মধ্যে কোথাও না কোথাও রয়ে গেছে, ওই জিনিসটাকে কিডনি বের করতে পারে নাই। যেহেতু ওই জিনিসটা কিডনি বের করতে পারে নাই তার মানে তার ক্লিয়ারেন্স টেস্ট একটা নেগেটিভ ফিডব্যাক দিল যে কিডনি বা রেনাল পুরোপুরি কোনো একটা সাবস্টেন্স ক্লিয়ারলি বের করতে পারতেছে না, এই কারণে ওই জিনিসটা আমার বডিতে রয়ে গেছে। তো এইভাবে আমরা ক্লিয়ারেন্স টেস্ট ধারণা করতে পারি বা বুঝতে পারি বা আমরা এইভাবে বের করি, এইভাবে আমরা এই জিনিসটা করি। এরপর সে ডিটেকশন অফ দ্য অ্যালবুমিন, অ্যালবুমিনটা ওই রকম, অ্যালবুমিনটা হলো এক ধরনের প্রোটিন, যেহেতু ওটা আমরা হিট কোয়াগুলেশন টেস্ট করার মাধ্যমে বুঝতে পারি বা দেখতে পারি। এরপরে সে ইভ্যালুয়েশন অফ দ্য টিউবুলার ফাংশন, সো টিউবুলার ফাংশনের ক্ষেত্রে আমরা ইউরিনের কনসেন্ট্রেশন দেখে ধারণা করতে পারি। যদি এগুলো অনেক কথাবার্তা এখানে বলা আছে এগুলো না পড়লেও চলে। এখানে দেখেন রুটিনলি ডান ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট রেনাল ফাংশন, আমরা রেনাল ফাংশনের ক্ষেত্রে রুটিনলি কোন কোন জিনিসগুলো করি, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম নর্মালি আমরা একটা পেশেন্টের কিডনি ফাংশনের ক্ষেত্রে এই জিনিসগুলোই করি। ফার্স্টে আমরা কী করি রুটিন এক্সামিনেশন করি, ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশনগুলো করে ফেলি সব, যে ভলিউম ঠিক আছে কিনা, স্পেসিফিক গ্র্যাভিটি এইগুলো ঠিক আছে কিনা সব আমরা দেখি। তারপর আমরা জিএফআর দেখি, এস্টিমেটেড জিএফআর মানে হলো এস্টিমেটেড জিএফআর দেখি যে আমরা কী পরিমাণ বা কেমন জিএফআর পাচ্ছি। তারপর আমরা সেরাম ক্রিয়েটিন লেভেলটা দেখি, ব্লাডের ইউরিয়া কনসেন্ট্রেশনটা দেখি, তারপর ক্রিয়েটিন ক্লিয়ারেন্স অ্যান্ড ইউরিয়া ক্লিয়ারেন্সটা দেখি। সো এই সেরাম ক্রিয়েটিন এবং যে ব্লাড ইউরিয়া এটা আমরা ব্লাডের মাধ্যমে দেখি, ব্লাড নিয়ে ওই ব্লাডটা টেস্ট করে আমরা এই জিনিসগুলো পাই, বাকি জিনিসগুলো আমরা নর্মালি ইউরিন নিয়েই পাই। এরপর আছে অ্যাডভান্টেজ, তো আমাদের নর্মালি এই যে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স টেস্টের অ্যাডভান্টেজ বলছে এটা সিম্পল ইনঅ্যাক্সিভ, এই অনেক কথাবার্তা বলছে, এটা আপনারা পড়ে নেবেন। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ওভার এস্টিমেট করে, এইসব আছে, অনেক কথাবার্তা আছে, আপনারা একটু দেখবেন। এরপর হচ্ছে লিমিটেশন অফ দ্য রেনাল ফাংশন টেস্ট, এই লিমিটেশনও আপনাদের একটু রিডিং পড়ার জিনিস, একটু পড়লে হয়ে যাবে। তার মানে কিডনি বা রেনাল ফাংশন টেস্ট বা ইউরিন অ্যানালাইসিস এইখান থেকে মোটামুটি আপনাদের এই জিনিসটুকুই লাগবে। সো রেনাল ফাংশন টেস্ট বলেন কিংবা রুটিন এক্সামিনেশন অফ দ্য ইউরিন, মোটামুটি এইখান থেকে যা যা লাগে এবং কেন দরকার, কী কারণে দরকার, কখন কোনটা লাগবে সবই এই ক্লাসে বলার ট্রাই করছি। তো অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস বা এই টপিকসগুলো অনেক ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির। কারোর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, না বুঝে থাকেন, অবভিয়াসলি আমাকে ইনবক্স করবেন অথবা এই ভিডিও নিচে কমেন্ট করবেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, একটু এলাবোরেট করে ফেলছি, তারপরেও আপনারা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড কোনো সমস্যা থাকলে আমারে জিজ্ঞেস করবেন। তো থ্যাংক ইউ।